আবৃত্তি করব না, রবি ঠাকুর সম্বন্ধে একটি আবৃত্তি করব। মল্লিকা সেনগুপ্তের লেখা আমার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন, আবার খুব দূরবর্তী তার মূর্তিও নন। বয়সের হিসেবে তিনি আমার থেকে ঠিক 90 বছরের বড়। কিন্তু যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয়, শুধুমাত্র 10টি বই বেছে নেওয়ার অধিকার দিয়ে আমি অন্তত 4-5টি বই নেব রবীন্দ্রনাথের। গল্পগুচ্ছ 300 তো নেবই, সাথে থাকবে শেষের কবিতা, গীতবিতার আর 1টি বা 2টি কবিতার বই। যদি 11 বা 12তম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে, তাহলে অবশ্যই নেব শ্যামা বা রাজা, রবি জীবনী বা কাব্য রবীন্দ্রনাথ। ভয় হয় রবীন্দ্র রচনা বলি শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয় যার কাছ থেকে বারবার অজ্ঞাত ভয় পালিয়ে গিয়েও ফিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে। 5ই মার্চ 1988 বসন্ত উৎসবের হাওয়া লেগেছিল পূর্বপল্লী রুদ্র পলাশে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শেষের উত্তরায়ণে। অন্যান্য বাড়ির মতোই আবার সে ধরবে পড়লাম। এই খিলান, এই প্রকৃতি, এই সংস্কৃতি তৈরি করেছেন একজন কবি। কবি তো নির্জনচারী, অথবা উত্তাল মাতাল, হাঁটু গেড়ে বসা প্রেমিক, অথবা দর্পিত সম্রাট, নগর বিদ্বেষী, অথবা খুব সাধারণ একজন। কিন্তু এর কোনোটাই নন রবীন্দ্রনাথ। এত প্রথা বিরুদ্ধ ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে যেন ধর্মভীরু বাঙালির কাছে হয়ে উঠেছে রবি ঠাকুর। এটাই মজা। তেমনি রবি ঠাকুরের বাড়িতে রবীন্দ্র জয়ন্তীতে যেমন গ্রামগঞ্জ ছেটিয়ে চলে আসে সহজ পাঠ না পড়া দর্শনার্থীরা, তেমনি চলে আসেন শহরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা। তেমনি একদল আমার আর পম্পার পাশে দাঁড়িয়ে দেখছিল রবীন্দ্রনাথ ও ইন্দিরা গান্ধীর একটি ছবি। অবোধ বীর থেকে ছুটে এলো মন্তব্য, দেখ দেখ ইন্দিরা গান্ধী আর রবি ঠাকুর। আমার পাশ থেকে পম্পা থাকতে না পেরে বলে ফেলল, দেখুন উনি ইন্দিরা গান্ধী নন, উনি ইন্দিরা দেবী, রবীন্দ্রনাথের ভাইজি। কিন্তু মন্তব্যকারীরা তো আত্মবিশ্বাসে ভরপুর, সে পম্পাকে উড়িয়ে দিয়ে বলল, আরে কিচ্ছু জানে না রে, এটাই ইন্দিরা গান্ধী, উনি তো এখানে পড়তেন, কি এটাই ওর ফটো। রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের, তখন বলতেই হয় বাঙালির বেসিক নিড 5টি নয় 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। তারপর ঠাকুর পুজো কে কিভাবে করবে তা না হয় তারাই ঠিক করে নেবে। চায়ের দোকানের কেষ্ট যেমন সাই বাবা আর নেতাজির ফটোর মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ছবিতে মালা ও ধূপ দিয়ে পুজো করে, তেমনি রবি গবেষিকা তার নীল আঁচল উড়িয়ে পাড়ি দেয় রতনকুঠি থেকে রবীন্দ্র ভবনের দিকে। মনে করা মুশকিল আমি কবে প্রথম রবীন্দ্রনাথের কোন গানটি শুনেছিলাম। কিন্তু আমাদের বাড়িতে একটি পাগলা ভিক্ষুক আসতো, সে গাইতো ওই মালতী লতা দোলে। তার কণ্ঠটি ছিল বড় মায়াময়, কোনোদিন ভুলবো না। কিন্তু সে তার প্রত্যেকটি শব্দের শেষে ম শব্দটি যোগ করে দিত, অর্থাৎ সে গাইতো ওই মালতীম লতাম দোলে। আমি কোনোদিনও গান শিখিনি জানেন। মা বলতো আমার কণ্ঠে সুর নেই। আমার পাশ দিয়ে আমার সমবয়সীরা গানের খাতা নিয়ে চলে যেত বিকেলের ক্লাসে। ওই রাজ্যটি ছিল আমার চেতনার বাইরে। কিন্তু জন্মাবধি কতবার যে কতভাবে মানুষকে রবীন্দ্র গান গাইতে শুনেছি। যখন ট্রেনে করে ইউনিভার্সিটি যেতাম, এক কুষ্ঠরোগী গাইতো, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সে যে আমার নানান রঙের দিনগুলি। বলাই বাহুল্য সে না জানিয়ে গাইতো। এক কুষ্ঠরোগীকে গাইতে শুনেছিলাম, আমার দিন ফুরালো
26 বছর বয়সে বিধবা হয়ে যাওয়া একটি মেয়ে সমবেত পাত্রপক্ষকে গিয়ে শুনিয়েছিল, চিরবিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া। এক গান যেটা কোনোদিন কোনো পরিবর্তন করেনি আমার জীবনে, এক বিশেষ পুরুষের কণ্ঠে সে গান শুনে পাল্টে গেছিল আমার জীবনের গতিপথ। শহরে যেভাবে ধীরে ধীরে বন্যার জল ঢোকে, যেভাবে ধীরে ধীরে জনপথ তলিয়ে যায় জলের তলায়, সেইভাবে ধীরে নিশ্চিতভাবে আমরা কবে যেন তলিয়ে গেছি গীতবিতানের অসামান্য লিরিকগুলোর তলায়। এমনই স্রষ্টাকে প্রণাম না জানিয়ে পারি না। এমন সময় আমারও তাকে অলৌকিক বলে, ঠাকুর বলে মনে করতে ইচ্ছে হয়। মনে হয় তিনি যেন এক অতিকায় টেরাডাক্টাইল, যার প্রাগৈতিহাসিক ডানার নিচে আমাদের আবহমান সংস্কৃতি নিশ্চিন্তে ঘরকন্যা করছে। বেলা অবেলা ও কালবেলার মাঝখানে অনর দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, তাঁকে প্রণাম। সুন্দর।